নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সাহিত্যিক দিব্যেন্দু পালিতের লেখা ছোট গল্প ফিরে আসা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবাইকেই বলছি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখার জন্য, যাতে প্রতিটি গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ফিরে আসা। বাচ্চার কাজ জানা লোকছে রবিবারের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল অশোক। মাঝ বয়সী, নির্ঝঞ্ঝাট, অভিজ্ঞ এবং মহিলা হলেই ভালো। বিধবা কথাটা নিষ্ঠুর শোনায় মনিকার পরামর্শে শেষ পর্যন্ত কেটে দিল। মনিকা বলল, বিধবা ছাড়া আর কে পরের ছেলে দায় নিতে আসবে বলো, বরং মহিলা লেখো। বক্স নম্বরের বিজ্ঞাপন, উত্তর এলো 6টি। 6জনেরই কমন কোয়ালিফিকেশন, একটি মহিলা। কারোর বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া গেল না। সকলেই অভিজ্ঞ, তবে কতখানি তা কাজ না করলে বোঝা যাবে না। আর নির্ঝঞ্ঝাট কিনা, দরখাস্তকারিনীরা প্রত্যেকেই ওই প্রশ্নটা এড়িয়ে গেছে। অশোক এবং মনিকা দুজনেই হতাশ হলো। এদের মধ্যে এমন কেউই নেই যাকে চোখ বুজে নেওয়া যায়, যাকে নিলে কাজ হবে। অশোক আরো ক্ষুব্ধ হলো, কারণ কাগজে বিজ্ঞাপন দেবার ভাবনাটা তারই মাথায় প্রথমে এসেছিল এবং এর জন্যে তাকে করে 25টা টাকা খরচ করতে হয়েছে। মনিকার উপর ব্যাপারটা ছেড়ে দিয়ে ও অফিস করতে ছুটল। মনিকার মেজাজটা খিঁচড়ে থাকলো। আজ নিয়ে 13 দিন হলো সে অফিস কামাই করছে। এতদিন যে মহিলাটি বিল্টুর দেখাশোনা করত এবং ওরা অফিসে গেলে ছেলে আগলাতো, আসছি বলে সে একদিন চলে গেল এবং কোনো অজ্ঞাত কারণে আর ফিরল না। তখন থেকে মনিকার অফিসে যাওয়া বন্ধ। হুট করে 300 টাকা চাকরি ছেড়ে দেওয়া সহজ নয়, সংসারের দিক থেকে ভাবলে উচিত নয়। একে তাকে বলে লোক জোগাড় করতে না পেরে অবশেষে বিজ্ঞাপন দিয়েছিল কাগজে। তার ফলও তো এই। দুপুরে বিল্টুকে ঘুম পাড়িয়ে মনিকা আবার দরখাস্তের তাড়া নিয়ে বসল। ছাই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আগুনের ছ্যাঁকা লাগলো হাতে। বিশেষ দরখাস্তটা সে কয়েকবারই পড়ল এবং সব বিষয়ে লক্ষ্য করল। 6জনের মধ্যে একমাত্র একজনই নিজেকে সুস্পষ্ট বিধবা বলে পরিচয় দিয়েছে। বয়স লিখেছে 35, লিখেছে ফি শনিবার ছুটি পেলে ভালো হয়। একটি 8 বছরের ছেলে আছে, থাকে ভাইয়ের বাড়িতে। লিখেছে স্বাস্থ্য ভালো, শুধু বাচ্চার কাজ কেন, প্রয়োজনে রান্নাবান্নাও করে দিতে পারে। মনিকা উঠে বসল। সকালে চিঠি তাড়াটা ছিল অশোকের হাতে, যার যা বিবরণ ওই পড়ে শোনাচ্ছিল। মনে হচ্ছে ঝোঁকের মাথায় এই দরখাস্তটা বাদই দিয়ে গেছে অশোক। আপাতত অশোকে বাদ দিয়ে মনস্থির করে ফেলল মনিকা, এই মহিলাটিকে এসে দেখা করতে লিখবে। বাবার সঙ্গে সঙ্গে কাগজ বের করে দেখা করতে লিখল মনিকা পত্রপাঠ। খামে ভরে ঠিকানা লিখে রাস্তার ধারে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। একটু এগিয়ে ডান দিক ঘেঁষে তৃপ্তি কেবিনে ছেলে ছোকরারা বসে আড্ডা দেয় বেলা পর্যন্ত। অশোক ও মনিকা ওদের দাদা বৌদি। ওদের কারুর হাত দিয়ে চিঠিটা অবিলম্বে ডাকে ফেলাতে চাইল মনিকা। কেউ না কেউ এদিকে তাকাবে এবং মনিকা ইশারা করলেই ছুটে আসবে। আসবি তো আয়, একসঙ্গে 4 জন।
মাথায় বড় ছেলেটা, বিপ্লব নাকি নাম, জানলা পর্যন্ত এগিয়ে এসে বলল, কি বৌদি, এখনো লোক পাননি বুঝি? মনিকা হাসলো আলতো করে। পেলে কি আর বাড়িতে বসে থাকি বলো? এই তো লোকের জন্য চিঠি লিখছি। চিঠিটা ডাক বাক্সে ফেলে দেবে? হ্যাঁ হ্যাঁ, দিন না। মনিকার হাত থেকে খামটা নিয়ে চোখ বুলালো বিপ্লব। শরৎবালা দাসী, এই নাকি কাজ করবে? মনিকা বলল, হ্যাঁ। যার নাম, বাবা, টিকলে হয়। বিকেলে অশোক ফিরলে মনিকা তার নির্বাচন এবং চিঠি লেখা সবিস্তারে বর্ণনা করলো। তাকে সপ্রতিভ আর খুশি খুশি দেখালো, যেন ইতিমধ্যেই সমস্যার সমাধান হয়ে গেছে। অশোক বলল, স্বাস্থ্য ভালো হলে আর খারাপটা কি? বয়সটা তো দেখছি আইডিয়াল। হ্যাঁ, তোমার তো খালি ওই দিকেই নজর, মনিকা বলল। তারপর সারাক্ষণ চিঠির জবাবে মহিলাটিকে আশা করতে লাগলো। পরের দিন শনিবার, বেলা 3টের কিছু পরে, অশোক সদ্য অফিস থেকে ফিরেছে। দরজায় শব্দ হলো। মনিকা চায়ের জল চাপাতে গিয়েছিল, সেখান থেকেই চেঁচিয়ে বলল, দেখো তো কে? দরজা খুলে অশোক দেখল, দরজা থেকে বেশ কিছু দূরত্বে একজন মহিলা দাঁড়িয়ে, গায়ে সস্তা রংচটা শাড়ি, রুক্ষ ঘষা ঘষা চুলের মাঝখানে সিঁথিটা অস্পষ্ট সাদা। স্বাস্থ্য ভালো, সুতরাং অশোক আন্দাজ করলো এ নিশ্চিত শরৎবালা। মহিলাটি ওর হাতে একটা মুখ ছেঁড়া খাম এগিয়ে দিতেই অশোক সাগ্রহে ডাকলো, আসুন আসুন। তারপর যতটা সম্ভব গলা তুলে মনিকাকে ডাকলো, এই শুনছো, একবার এসো তো। মনিকা ভাবলো সোমবার থেকে সে হয়তো অফিসে যেতে পারবে। কিছুক্ষণ স্তব্ধভাবে মহিলার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, স্বামী কতদিন গেছেন? আকস্মিক প্রশ্নে একটু কাঁপলো শরৎবালা, সংকুচিত হয়ে বলল, 1 বছর। ও। অশোকের চোখে চোখ রাখলো মনিকা। ছেলে ছেড়ে থাকতে পারবে? অবশ্য মাসে 1-2 দিন ছাড়তে পারি, 24 ঘন্টার কাজ কিন্তু, আমরা দুজনেই চাকরি করি। শরৎ গাড় নাড়ল, যার অর্থ হ্যাঁ বা না দুই হতে পারে। মনিকা ধরে নিল হ্যাঁ। তারপর ভাবলো, 1 বছর আগে যে মেয়ে স্বামী মারা গেছে, টাকা পয়সার ব্যাপারে সে হয়তো খুব শেয়ানা হবে না। অবশ্য বিজ্ঞাপনে তারা মাইনের অঙ্কটা উল্লেখ করেছিল, 50-60। আগের লোকে 65 দিতে হতো, দরাদরি হবে জেনেই একটু কমিয়ে রাখা। আগের লোকে কিন্তু 50 টাকা দিতাম, তোমাকেও তাই দেব, বাড়ির লোকের মতোই থাকবে। কি, রাজি তো? শরৎবালা চোখ তুলল, একবার মনিকাকে দেখল, তারপর অশোকের দিকে তাকাতে না তাকাতে চোখ নিচু করল। অশোক বুঝল বিজ্ঞাপনটাও নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে এবং ধরেই নিয়েছে 60 টাকা পাবে। মনিকার চোখে তাকিয়ে অনুমোদন খুঁজল অশোক। ব্যাপারটা তাড়াতাড়ি মীমাংসা হওয়া দরকার। ঠিক আছে, 55 দেবো এখন, অশোক বলল। কাজ শুরু করো, পারলে আরো 5 টাকা বাড়িয়ে দেব। মনিকা জিজ্ঞেস করল, কবে থেকে আসতে পারবে? এবার শরৎকে নিরুত্তর দেখে নিজেই জবাব দিল, কাল তো রবিবার, কাল থেকেই ভালো, বাড়িতে থাকবো, কাজ বুঝে নিতে পারবে। কি, রাজি তো? শরৎ ঘাড় নাড়ল, যার অর্থ হ্যাঁ। তোমার জন্য রান্না চড়াবো, সকাল সকালই এসে পড়ো বাবা, 8টার মধ্যে হলেই ভালো। কাপড় চোপড় যা আছে নিয়ে এসো, বিছানা আনতে হবে না, আগের লোকেরটা আছে, রোদে দিয়ে দিও। শরৎ বলল, আচ্ছা, বলে ছোট একটা নমস্কার করে চলে যাচ্ছিল। অশোকের গলা শুনে দাঁড়ালো, বিল্টুকে একবার দেখিয়ে নিলে হতো না, পছন্দ কিনা? মনিকা বলল, ঘুমোচ্ছে ঘুমু, খালি তো দেখবে, তুমি এসো। শরৎবালা হাঁটতে শুরু করলে রাস্তার দিকে তাকিয়ে ফ্রিজ ছবির মতো দরজায় আটকে থাকলো মনিকার অশোক অনেকক্ষণ। তারপর প্রথম চোখে পড়ল মনিকার চিপটি কেবিনের সামনে দাঁড়িয়ে ছিল ওরা,
শরৎপালা চোখের বাইরে যেতে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। মনিকা ভাবল অশোককে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দেবে, কিন্তু তার আগে কাল যে চিঠি ফেলেছিল, বিপ্লব না কি যেন নাম, তার সঙ্গে চোখাচোখি হলো। মনিকার সাহস পেল না। কাছে এসে কিছুটা দূরত্ব রেখে ওরা ত্রিভুজ হয়ে দাঁড়ালো। শীর্ষবিন্দু বিপ্লব বলল, এই নাকি শরৎবালা? কি বৌদি, রাজি হলো? মনিকা হাসল। হ্যাঁ, হলো তো। তাহলে আমাদের চা খাওয়ান। বিপ্লব বলল, কিরকম পয়া দেখেছেন আমার হাত? 24 ঘন্টার মধ্যে লোক এসে গেল। অশোক বলল, তোমরা ভেতরে এসো না, চা খেয়ে যাবে। না না বৌদি, চা করে ডাকবেন, আমরা আছি বলে বিপ্লব রোয়াকের উপর বসল। দেখা দেখি অন্য দুজনেও। মনিকা ততক্ষণে ভিতরে গেছে। অশোক দরজাটা ভেজিয়ে দিল। ছিটকিনিটা কি ভেবে আর তুলল না। তারপর 2 পাল্লার মাঝখানে একটু ফাঁক রেখে মনিকার খোঁজে ভেতরে গেল। তখনকার মতো শরৎপালার কথাটা দুজনের কারুরই আর মনে থাকলো না। তবে সোমবারও অফিসে যেতে পারল না মনিকা, মঙ্গলবারও না। শরতের সঙ্গে মিশ খেতে সময় নিচ্ছিল বিল্টু। বুধবার অফিসে না গেলেও দুপুরে বিল্টু ঘুমোলে ইচ্ছে করে ও বেরুলো। ট্রামে চড়ে নিউ মার্কেট ঘুরলো। সন্ধে নাগাদ বাড়ি ফিরে দেখলো বিল্টু শরতের কোলে চড়ে দিব্যি বাড়ির সামনে ঘুরছে। মনিকা খুশি হলো এবং ভাবলো তাদের নির্বাচন ভুল হয়নি। ফলে একটু দেরি করে হলেও বৃহস্পতিবার অফিসে যেতে পারলো। ফিরে এসে দেখলো বিল্টু শরতের কাছে ভালোই থাকছে। খুশি হয়ে শরৎকে সে ছুটি দিল শনিবারে। রবিবার সকালে শরৎ ফিরে এলো। নিশ্চিন্ত হয়ে নাইট শোতে অশোক আর মনিকা সিনেমা দেখতে গেল। অনেক অনেক দিন পরে। এবং পরের হপ্তায় শরৎ যে বাড়িতে নতুন লোক তারা ভাবতে ভুলেই গেল। মঙ্গলবার রাত্রে খাবার গরম করতে করতে মনিকা একটু অবাক হলো। 6 টুকরো মাছ থাকার কথা, আছে মাত্র 4 টুকরো। আর মাছ কোথায় গেল শরৎ? শরৎ বলল, আমি তো জানি না বৌদি, বিড়ালে খায়নি তো। বিড়ালে খাবে কেন? মনিকা বলল, মিট শেপে তুলে রেখেছিলাম, বিড়াল কি আর মিট শেপ খুলবে? শরৎ জবাব দিল না। নীলু দুধ গরম করছিল, মাথা তুলল না। অশোক ততক্ষণে খেতে বসেছে। ছেলেকে দুধ খাইয়ে ফিরে এসে শরৎ বলল, আমারই ভুল হয়ে গিয়ে থাকবে বৌদি, দুপুরে দুধ বের করে মিট শেপটা লাগাতে ভুলে গিয়েছিলাম হয়তো, সেই সময় হয়তো। মনিকা বলল, আচ্ছা ঠিক আছে, যাও। অশোক খাচ্ছিল চুপচাপ। শরৎ সরে যাবার পরে সে বলল, লোকটি কিন্তু ভালো। হঠাৎ দেখলে না কেমন দোষ স্বীকার করলো। মনিকা মাছ ভালোবাসে। বিধবা হলেও শরৎ মাছ মাংস খায়, আগের লোকও খেত। অসুবিধে হলো বিড়ালে মাছ খেয়েছে বলে শরৎকে তো আর সে বাদ দিতে পারছে না। হিসেব মতো অশোকের ভাগে 3টে, তার ভাগে 2টো, আর শরতের জন্য একটা মাছ থাকবার কথা। আপাতত অশোকে 2টো টুকরো দিয়ে সে নিচে 1 টুকরো নিল। বাকিটা খাবে শরৎ। লোকজনের কাছে ছোট হতে খারাপ লাগে। অশোকের কথাটা তাই সে হজম করতে পারল না। বলল, হ্যাঁ, রোজ রোজ বিড়ালে মাছ নিয়ে গেলে তো হয়েছে, ওসব বাজে কথা। আমার মনে হয় ও নিজেই খেয়েছে। হাসতে হাসতে অশোক থতমত খেয়ে বলল, কানে যাবে যে। মনিকার কথা বাড়ালো না, কিন্তু ক্ষোভটা থেকে গেল মনে। দিন 3 পরে অফিস ফেরত বাস থেকে নামছে। সুলতার সঙ্গে দেখা হলো। সামনাসামনি বাড়িতে থাকে। 5-6 আগে বিয়ে হয়েছে। এরই মধ্যে বাপের বাড়ি চলে এসেছে ছেলে হবার জন্য। পাড়ার মেয়েরা এই নিয়ে হাসাহাসি করেছিল এবং বলেছিল, বিয়ের আগেই সুলতার ইয়েও হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াতে এখন সে ওই ভরভরাট পেট নিয়ে ঘুরে বেড়াতে পারছে। মনিকা এড়িয়ে যাবার চেষ্টা করেছিল, তার আগে সুলতা তার সঙ্গ ধরে ফেলল। লোক পেয়ে গেছেন তাহলে? হ্যাঁ, পেয়েছি।
ছেলেও তো বেশ পছন্দ করেছে দেখছি। সুলতা হাঁটছে আস্তে আস্তে। অনিচ্ছা সত্ত্বেও মনিকা নিজেকে আস্তে করে নিল এবং ওর কথার জবাব না দিয়ে পরবর্তী কথার অপেক্ষা করতে লাগলো। আজকাল তো অনেক বিধবাই রঙিন শাড়ি পরে। মা বলছিল বিধবা হতেই পারে না। কাল ডেকেছিলাম, হ্যাঁ দেখলাম সিঁথিতে সিঁদুর নেই। তুমি হয়তো জানো না, ও মাছও খায়। ও মা, তাই নাকি? হ্যাঁ, ডেকে জিজ্ঞেস করো না আবার। মনিকা একটু ঝাঁঝ মেশালো। গরিব মানুষের অনেক জিনিসই তো আমাদের আগে ভাগে চোখে পড়ে। সুলতা সম্ভবত ওর কথাটার অর্থ পুরোপুরি ধরতে পারল না। বলল, স্বভাব চরিত্র ভালো হলেই ভালো, মাছ টাছ খেলে আর কি হয়েছে? কাল দেখলাম দুপুরে একটা লোক এসেছিল। ওমা, কোথায়? আপনার লোকের কাছে জানলায় দাঁড়িয়ে কথা বলছিল। দুপুরে আপনার বাচ্চা কি করে? ঘুমোয়? মনিকা কথাটার জবাব দিল না। সুলতা বলল, আমরা তো ম্যাটিনি শোয়ে সিনেমা দেখতে যাচ্ছিলাম, তখনই চোখে পড়ল। তা হতে পারে। কে আসবে বলেছিল যেন আমাকে। এইখান থেকে দুজনের বাড়ির দূরত্বই সমান। স্বস্তিতে একটা নিঃশ্বাস পেল মনিকা। সুলতার গায়ে পড়া আলাপের কারণ বুঝতে পারছে। ভেবেছিল চেপে যাবে, কে না কে এসেছে তা নিয়ে ঝড় তুলে লাভ নেই। তাছাড়া কথাটা বানানো হতে পারে। তাই যদি হয় তাহলে মিথ্যে কথার উপর বচসা করে ফল খারাপ হবে। শরৎ যদি ক্ষুব্ধ হয়ে চলে যায় তাতে তাদেরই অসুবিধে। যাই ঘটে থাকুক, শরতের তত্ত্বাবধানে ছেলেও বাড়ি নিরাপদ থাকলেই হলো। এর বেশি আর কিছু চায় না মনিকা। কিন্তু সন্ধ্যে নাগাদ কথাটা নিজে থেকেই উঠল। মনিকা অসুখের জন্য চা বানাতে বলেছিল। চায়ের দুধ মেশাতে গিয়ে অসাবধানে প্যান শুদ্ধ সমস্ত দুধটাই উল্টে ফেলল শরৎ। এত অন্যমনস্ক হয়ে কাজ করলে দুধের আর দোষ কি? মনিকা বলল, কাজে মন থাকলে তবে তো করবে। হাতটা কেমন কেঁপে উঠল বৌদি। আমতা আমতা করে শরৎ বলল, কাজে মন নেই বলছেন কেন? বলছেন কেন শুধু শুধু? আমি কি কাজ করি না? অত কৈফিয়ত চেও না বাপু। দেব না, আমি কোনো খবর পাই না। কনডেন্স মিল্কের টিনটা কাটতে কাটতে ফুঁসে উঠল মনিকা। দুপুরে আমরা বাড়ি না থাকলে স্বাধীন হয়ে ওঠো। লোক এসেছিল, সেই খবর পাইনি ভেবেছ? ও মা, কবে? কবে আবার? কাল? বলে তেরছা করে ওর মুখের দিকে তাকালো মনিকা। বলো, মিথ্যে বলছি? মিথ্যেই তো। শরৎ হঠাৎ গুটিয়ে নিল নিজেকে। একটু থেমে নিচু গলায় বলল, তোমাদের খাচ্ছি, চাকরি করছি বলে বিধবা মানুষের নামে এইসব বলবে? সন্দেহ হলে ছাড়িয়ে দিলেই তো পারো বৌদি। মনিকার সীমানা এই পর্যন্ত। রাগ না পড়তেই বাধ্য হয়ে থেমে গেল এবং মনে মনে সুলতাকে গালাগালি দিল। তারপর ভাবল, শরৎকে ঠান্ডা করবার দায়িত্ব তার। এরপর আর ছুটি পাওয়ার ভরসা নেই। শরৎ গেলে তারই বিপদ। তখন থেকেই মনিকা সুযোগ খুঁজতে লাগলো। পেল রাত্রে। শরৎকে নিজে ডেকে খাবার দিল এবং বলল, আসলে কথাটা কিন্তু শুধু শুধুই বলিনি শরৎ। পাড়াটা খারাপ, এর ওর পিছনে সবসময় লেগে আছে লোকে। যেমন আছো ছেলে নিয়ে বাড়ির মধ্যেই থাকবে, আর ওই সামনের বাড়িতে কোনোদিন ডাকলেও যাবে না। সুলতা মেয়েটা কিন্তু ভালো নয়। প্রয়োজন বুঝে মনিকার তরকারির ভাগটা বেশি রেখেছিল। রুটি চিবোতে চিবোতে শরৎ বলল, হ্যাঁ সে আমি বুঝি বৌদি। তোমাদের নামেও কি কম বলেছে নাকি? হ্যাঁ, কি বলেছে? কি আবার? শরৎ বলল, দাদাবাবু অফিস গেলে তুমি নাকি ওই পাড়া ছেলেদের সঙ্গে গল্প করো, ওদের ডেকে চা খাওয়াও। মনিকা পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ মনস্থির করতে পারল না। এইটুকু বুঝলো, জবাব না দিলে শরৎ সুলতার কথাই বিশ্বাস করবে। থমথমে গলায় বলল, সত্যি বলেছে? হ্যাঁ, বলো। তাহলে এক্ষুনি আমি দাদাবাবুকে বলবো। এত আস্পর্ধা ওর?
না বৌদি, এ নিয়ে আর অশান্তি করো না। যে বলেছে তার মুখে কুট হবে। ব্যাপারটা ওইখানেই চাপা পড়ে গেল। যদিও মনিকা তকে তকে থাকলো, সুযোগ পেলে সুলতাকে সে দেখে নেবে। তখন থেকে যাতায়াতের পথে চোখের সামনে তৃপ্তি কেবিনের অস্তিত্ব ইচ্ছে করেই ভুলে থাকতে চাইল সে। এবং এইসব নিয়েই এত সচেতন হলো যে শরতের কাজে কোনো রকম খুঁত বের করতে পারলো না। রবিবার দুপুরে যুথিকা বেড়াতে এলো। গায়ে গায়ে লাগানো বাড়ি, এদের বাথরুম থেকে ওদের বাথরুমে জল ঢালবার শব্দও শোনা যায়। ইপাড়ার মনিকার বন্ধু বলতে যুথিকা। যখন লোক ছিল না, যুথিকা এসে মাঝে মাঝে বিল্লুকে ধরতো। কথায় কথায় মনিকা সুলতার প্রসঙ্গ তুলল। তুই বলেছিলি না ওর বর নাকি লম্বা, ঢ্যাঙা মতন? যুথিকা বলল, হ্যাঁ, সেদিন দেখলুম তো। ওই পেট নিয়ে একটা প্যান্ট পরা বেটে লোকের সঙ্গে ভবানীপুরের পাঞ্জাবি হোটেলে ঢুকছে। অসুবিধা হবে ছেলেটা হলে। স্কুলের খাতায় তো আর একটার বেশি বাবার নাম দেওয়া যায় না। যা বলেছিস ভাই, এক শরীরে যে কি করে অতগুলো পুরুষের সঙ্গে লেগে থাকে, আমার তো ভাবলেই। দরজায় বেল পড়তে ওরা চুপ হয়ে গেল। মনিকা দুবার শরৎ শরৎ করলো এবং আবার কলিং বেল পড়তে নিজেই উঠে গেল। সম্ভবত গল্পে সে খুব বেশি মশগুল হয়ে গিয়েছিল। না হলে শরৎ যে সন্ধে পর্যন্ত ছুটি নিয়েছে কথাটা তার মনে পড়তো। দরজা খুলে সংকুচিত হলো মনিকা। দু পকেটে দুই হাতের বুড়ো আঙুল আলতোভাবে লাগিয়ে, পা দুটো কেষ্ট ঠাকুরের ভঙ্গিতে টস করে দাঁড়িয়ে, চোখে সরু ফ্রেমের সানগ্লাস। বিপ্লব। বিপ্লব হাসতে লাগলো। কি বৌদি, চিনতে পারছেন না মনে হচ্ছে? পেরেছি। মনিকা ভুরু সমান করে নিল। এই সময় হঠাৎ? হঠাৎ? বিপ্লব ঘড়ি দেখল। ভর দুপুরে আসেনি কিন্তু। মনিকার অস্বস্তি লাগছিল। দু হাতে দরজা আগলে ও দাঁড়িয়ে থাকলো। অশোকদা আছেন? না, উনি বেরিয়েছেন। রোববার দুপুরেও বেরোন? পা দুটো সোজা করে দাঁড়ালো বিপ্লব। সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে। আপনার শরৎবালা দাসী এখনো কাজ করছেন না? মনিকার রাগ হচ্ছিল। বিপ্লবের ঘাড়ের উপর দিয়ে ও চটপট সুলতাদের বাড়ির দিকে তাকালো। জানলাটা বন্ধ। তারপর চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ করছে। ওকে অশোকদাকে বলবেন একটু কথা ছিল। তৃপ্তি কেবিন চেনেন তো? আমি ওখানেই থাকবো। রুমাল বের করে ঘাড় গলা মুছল বিপ্লব। তারপর চকিতে রোয়াক ছাড়িয়ে রাস্তায় পা দিল। মনিকা কিছুই বুঝতে পারল না। সন্ধে উতরে শরৎ ফিরল, তারপর অশোক। মনিকার সঙ্গে সঙ্গেই কিছু বলল না। পরে ধীরে সুস্থে বিকেলের ঘটনা সবিস্তারে বর্ণনা করল এবং বলল, ছেলেটার কথাবার্তার ভঙ্গি এমন ইতরের মতো না। ইতরামি আমি ভেঙে দেব। অশোক থেমে বলল, কি দরকার কিছু বলল? না, তুমি কি দেখবে একবার? দেখব, কিন্তু এভাবে। অশোক গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। কথাবার্তা বলল না কোনো। থমথমে মুখ দেখে মনিকা অনুমান করল অশোক অপমানে জ্বলছে এবং অপমানের কারণ তৃপ্তি কেবিনের ওই ছোকরারা। হঠাৎ অশোককে কেন ওরা ডেকে পাঠিয়েছিল বোধগম্য হলো না মনিকার। ফলে সে অসহায় বোধ করতে লাগলো। তার চোখ মুখ তেতে উঠল এবং যত তাড়াতাড়ি পারে মিশেলের পাট চুকোতে ব্যস্ত হয়ে পড়ল। শরৎ কোথায়? মনিকা শোবার ঘরে ঢুকতে জিজ্ঞেস করলো অশোক। শুয়েছে। শোবার ঘরের দরজা ভেজিয়ে দিল মনিকা। বিছানায় উঠে এলো। বিল্টুর মাথাটা পড়ে গেছে বালিশ থেকে। বালিশটা জায়গা মতো সরিয়ে ব্লাউজের বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করলো, ওরা কি বলল? কি আর? অশোক ততক্ষণে অনেকটা ধাতস্থ হয়েছে। সিগারেটের ধোঁয়ায় গলা ভর্তি করে শূন্যে ধোঁয়া ছাড়ল। লোকজন বাড়িতে রাখার ঝক্কি অনেক। তোমার শরতের কাছে প্রায় দুপুরে নাকি একটা লোক আসে। দরজা খুলে তাকে বাড়িতেও ঢোকানো হয়। ওরা বলেছে
শরৎ বেশ্যা, পাড়ার ভেতর এসব চলবে না। শরৎকে যেন আমরা তাড়িয়ে দিই। দ্বিতীয় বোতামে এসে হাতটা আটকে গিয়েছিল মনিকার। অশোকের কথা শেষ হলে ও পরপর সব কটা বোতাম খুলে ফেলল। তুমি কি বললে? যা বলার বলেছি। এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, ওদের নাক গলানোর কিছু নেই। কাকে রাখবো না রাখবো সেটা তো আমরা বুঝবো। ধমক দিতে চুপ করে গেল, বলল ঠিক আছে, ওদের যা করার করবে। ও মা, কি করবে? কি আর করবে, খেয়ে দিয়ে কাজ নেই, একটু মস্তানি করে নিল। ভেবেছিল আমি হাত জোড় করবো। আলো নিভিয়ে অশোকের গায়ে সরে এলো মনিকা। অন্ধকারে তাকিয়ে এখন অনেকগুলো মুখ দেখতে পাচ্ছে, সুলতা ও বিপ্লব ও অন্যান্যদের মধ্যে থেকে সে কাউকে আলাদা করে বাঁচতে পারল না। ট্রাউজের বোতাম খুলবার মতো পরপর অনেকটা নেমে গেল শুধু। একবার ভাবলো, চাকরিটা যদি শেষ পর্যন্ত ছাড়তে হয় তাহলে অনেকগুলো টাকা ক্ষতি হবে। আমি কি শরৎকে বলবো? না, এখনই কিছু বলবার দরকার নেই। পরের দিন মনিকা অফিসে গেল না। মিটলু ঘুমানোর পর শরৎ শুতে গেল। তারপর অনেকটা সময় ধরে মনিকা ভাবতে লাগলো, আজ কেউ না কেউ আসবে। এইভাবে সে অনেকক্ষণ অপেক্ষায় কাটালো। অবশেষে বিকেল পড়ে আসতেও যখন কেউ এলো না, মনিকা জানলায় গিয়ে দাঁড়ালো এবং আশা করলো তৃপ্তি কেবিনের ছেলেগুলোর সঙ্গে চোখাচোখি হলে সে আগের মতো হাসবে এবং যদি ওরা উৎসাহ দেখায় কথা বলবে। যথা সময়ে ওরা তৃপ্তি কেবিনের সামনে এসে জড়ো হলো এবং মনিকাকে দেখেই সম্ভবত পিছন ফিরে দেওয়ালের মতো করে দাঁড়িয়ে থাকলো। মনিকা হতাশ হলো, ঠিক করলো যা হবার হবে, কাল সে আবার অফিসে যাবে। পরদিন অফিসে বেরোবার আগে শরৎকে ডেকে মনিকা বলল, কাল দুপুরে রায়দের বাড়িতে খুন হয়েছে, শুনেছ কি? ও মা, সে কি? রায়দের বাড়ি কোনটা? সে তুমি চিনবে না। ঢোক গিলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনলো মনিকা। বউটা একা থাকতো, ফেরিওয়ালা দেখে দরজা খুলেছিল, খুন করে গয়নাপত্র সব নিয়ে গেছে। পাড়ার ছেলেরা বলছে দুপুরে অচেনা লোক দেখলেই ধরবে। তুমি বাপু সাবধানে থেকো, আমরা তো বাড়ি থাকি না, সকলেই জানে। তুমি যেন কাউকে দরজা খুলে দিও না। ও মা গো! শরৎ আটকে উঠল। আজ থেকে বরং জানলার কপাটগুলো এঁটে দেব। শরতের চোখে মুখে নির্ভুল আতঙ্কের ছাপ খুঁজে পেল মনিকা। তারপর আশ্বস্ত হয়ে অফিসে বেরুলো। সেদিনও কিছু ঘটল না। 3 দিন পরে অফিস থেকে বাড়ি ফিরে মনিকা অবাক হলো। দরজা খুলল জ্যোতিকা, কোলে বিল্টু, বিল্টুর হাতে মস্ত এক বেলুন। কি জানি বাবা, কি ব্যাপার? জ্যোতিকা বলল, 3টে নাগাদ ডাকবাক্স খুলতে গেছি, একটা ছেলে এসে বলল পাশের বাড়ির লোক বোধহয় পালিয়ে গেছে, একটু দেখুন তো গিয়ে। এসে দেখি দরজা ভেজানো, শরৎ নেই। তোর ছেলে কিন্তু ঘুমোচ্ছিল, সেই থেকে আছি। খুঁজে দেখ রে, জিনিসপত্র কিছু নিয়ে গেল কিনা। মনিকা এই ঘর থেকে ও ঘরে গেল, তারপর আবার গোড়া থেকে খুঁজতে শুরু করলো। গয়নাগাটি এসে ভল্টে রাখে, আলমারির চাবিও থাকে সঙ্গে। বেরিয়ে এসে ব্যর্থ গলায় বলল, হঠাৎ কি হলো বলতো? ছেলেরা বলা বলি করছিল দুপুরে নাকি পাড়ায় মারামারি হয়েছে, কাকে ধরে ঠেঙিয়েছে। সে কি, কাকে? কি করে বলবো বল, কর্তা ফিরলে খবর পাবো হয়তো। জ্যোতিকা চলে যাবার পর বিল্টুকে কোলে নিয়ে মনিকা জানলায় গিয়ে দাঁড়ালো। বিকেল পড়ে আসছে, রাস্তায় লোকজনের চলাচলও স্বাভাবিক। শুধু তৃপ্তি কেবিনের সামনে আজ আর চটলা নেই। জানলায় দাঁড়িয়ে সে অশোকের ফেরার অপেক্ষা করতে লাগলো। বাড়ি ফিরে এসে অশোক বলল, আমি জানতাম এরকমই হবে। আস্তে আস্তে শুনলাম দুপুরে কার যেন পেট ফাঁসানো হয়েছে। এই বোধহয় শরতের সেই লোক। দেখো আবার পুলিশে আমাদের নিয়ে টানাটানি করে কিনা। মনিকা বলল, নিশ্চয়ই ওই ছেলেগুলোর কাজ, আজ তো ওদের দেখছি না। চুপ চুপ, অশোক ব্যস্ত হয়ে বলল,
কথা আর বলবে না। শেষে কি নিজেরাই খুন হব? যথা নিয়মে মনিকার অফিস যাওয়া বন্ধ হলো আবার, এবং নতুন লোক না পেয়ে মনিকা ধরেই নিল এবার তাকে চাকরিটা ছাড়তে হবে। সে বিমর্ষ হয়ে থাকলো। প্রায় মাসখানেক পরে একদিন দরজায় শব্দ হলো আবার। মনিকা বিল্টুকে নিয়ে শুয়েছিল। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলল এবং দেখল ময়লা, থান পড়া, রোগা, শীর্ণ এক শরৎ দাঁড়িয়ে। কি ব্যাপার, তুমি এভাবে? কাজটা খালি আছে বৌদি? হ্যাঁ বা না মনিকা কোনো উত্তর দিল না। শুধু শরতের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবল সে, শরৎকে যদি আবারও রাখা হয় তাহলে তার অনেক সুবিধা হবে। প্রথমত সে নিশ্চিন্ত হয়ে অফিসে যেতে পারবে, তারপর মাছ মাংসের ভাগে আর টান পড়বে না। সবচেয়ে বড় কথা, ফাঁকা দুপুরে সুযোগ নিয়ে শরতের কাছে আর কেউ আসবে না। ডিমুড়ো মনিকা একবার চিপটি কেবিনের দিকে তাকালো এবং বলল, হ্যাঁ, তুমি ভেতরে এসো। দাদাবাবু না আসা পর্যন্ত অপেক্ষা করো।